নমস্কার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ধান চাষে ইউরিয়া সারের ভুল ব্যবহারের ফলে আমরা আমাদের ধানের জমির কতটা পরিমাণে ক্ষতি করতে পারি সেই বিষয়ে আলোচনা করব। ইউরিয়া, যার মধ্যে কি দেখতে পাই আমরা? যার মধ্যে নাইট্রোজেনকে দেখতে পাই, 46% নাইট্রোজেন। তো সবার প্রথমে আমরা যদি জানি বা জানার চেষ্টা করি যে এই নাইট্রোজেনের কাজ কি। নাইট্রোজেনের কাজ হচ্ছে গাছের বৃদ্ধি করা, গাছকে লম্বা করা, গাছের পাতার ক্লোরোফিলকে বাড়ানো, গাছকে সবুজ রাখা, এবং পাতার ক্লোরোফিল যত বেশি হবে গাছ বেশি পরিমাণে খাবার তৈরি করতে পারবে। তাহলে আমরা ভুলটা কোথায় করছি? দেখুন, ভুলটা এখানেই করি, সেটা হচ্ছে আমরা না জেনে যে কোনো সময় ইউরিয়া সারকে ব্যবহার করি, না জেনে অধিক পরিমাণে ইউরিয়া সারকে ব্যবহার করি, এবং যার ফলে আমাদের আলটিমেট ফলন তো কম হয়ই, তার পাশাপাশি আমাদের খরচ সেটা বেড়ে যায়, আমাদের ধানের গাছে বিভিন্ন ধরনের রোগ কীটের আক্রমণ দেখা যায়, এবং আমাদের ধান পড়ে যাওয়ার মতো সমস্যা আমরা দেখতে পাই। তাহলে এক এক করে যদি আমরা আলোচনা করি, আমরা যখন আমাদের জমিতে অত্যাধিক পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করি, সবার প্রথম আসি আমরা এই যে অত্যাধিক পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করলে কি হচ্ছে না, অত্যাধিক পরিমাণে যদি ইউরিয়া সার ব্যবহার করা হয় তাহলে গাছ লম্বা হয়ে যায়, গাছ হালকা ঝড় বা বৃষ্টির ফলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এর ফলে আমাদের ফলন মার খেতে হয়। তার পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে কি হয়, সবুজ ক্লোরোফিলে ভরে যায়, গাছ নরম হয়ে পড়ে, এর ফলে বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের কীট তার আক্রমণ বেশি হয়, কারণ তারা সেই নরম গাছকেই বেশি পরিমাণে পছন্দ করে। তাহলে এক সাইডে আমরা ইউরিয়া সার ব্যবহার করছি, আমাদের সেখানে অর্থ খরচ করে আমাদের ইউরিয়া সারটাকে কিনতে হচ্ছে বাজার থেকে, তার পাশাপাশি আমরা আমাদের ফসলে রোগকে ডেকে আনছি, কীটকে ডেকে আনছি, তাকে দমন করার জন্য আলাদাভাবে লেবার, আলাদাভাবে ওষুধ, সেগুলো আমাদের খরচ করতে হচ্ছে। আর একটা কি, আর একটা হচ্ছে আমরা এই যে বলছি অত্যাধিক পরিমাণে ইউরিয়া সার আমরা ব্যবহার করছি, আমরা অনেকেরই মধ্যে একটা মেন্টালিটি থাকে, সেটা হচ্ছে বেশি পরিমাণে ইউরিয়া সার ব্যবহার কথা। তো বেশি পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করলে কি হয়, গাছ যতটা নেওয়ার ঠিক ততটাই নেয়, তারপরে যেটা থাকে সেটা কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এবার নষ্টটা কিভাবে হয়? যদি আপনি শুকনো জমিতে ইউরিয়া সার ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে অ্যামোনিয়াম গ্যাস হিসাবে বাতাসের সাথে মিশে যাবে। যদি আপনি জলের মধ্যে ইউরিয়া সার ব্যবহার করেন তাহলে কি হবে, জলের সাথে মাটির মধ্যে লিচিং হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে মাটির নিচে জল আছে তার সাথে মিশে সেই জলটাকে দূষিত করবে। তাহলে এখানে দেখুন যে আমরা অতিরিক্ত ইউরিয়ার ফলে আমাদের কি কি ক্ষতি করছি, আমাদের পরিবেশের ক্ষতি করছি, আমাদের জলের ক্ষতি করছি। তার পাশাপাশি এই যে ইউরিয়ার মধ্যে আমরা কি জানি 46% নাইট্রোজেন আছে, আর বাকি কি থাকে আমাদের 54% ফিলার। এই ফিলার মাটির মধ্যে গিয়ে কি করে, মাটিটাকে নষ্ট করে দেয়। তাহলে আমরা কিন্তু আমাদের এক সাইডে উপকারের বদলে ক্ষতিটাকে বেশি ডেকে আনি। তাহলে এবার আমাদের কি করা উচিত? আমাদের সঠিক নিয়ম মেনে সঠিকভাবে ইউরিয়াকে ব্যবহার করা উচিত। আমরা যদি ধান চাষের কথাই ধরি, ধান চাষে একটা ধানের জমিতে টোটাল ধানের জীবনচক্রে যে পরিমাণ নাইট্রোজেন প্রয়োজন, সেই অনুপাতে বা সেই পরিমাণ নাইট্রোজেনকে মোটামুটি 4টে ধাপে, মিনিমাম আপনি 4টে ধাপে ভেঙে আপনি নাইট্রোজেন ব্যবহার করুন। গাছের যখন প্রয়োজন সেই সময় আপনি ব্যবহার করুন। আমরা যদি প্রথম ধরি যে আপনি ধান গাছটা বসিয়েছেন মূল জমিতে, বসানোর পরে মোটামুটি 2 থেকে 3 দিনের মাথায় অল্প পরিমাণ 5 কেজি পরিমাণ বিঘা প্রতি আপনি ইউরিয়া সার ব্যবহার করুন, অর্থাৎ এখানে নাইট্রোজেনটা ব্যবহার করার কথা। তাহলে কি হচ্ছে, এই যে নতুন যখন গাছটা বসানো হলো এবং সেই শিকড়গুলো কী করছে,
নাইট্রোজেনটা খাবার জন্য তারা কি করবে, তাদের নতুন নতুন শিকড় বিস্তার করতে শুরু করবে। তাহলে এটা আমাদের একটা সময়। এর পরবর্তীতে আমরা যেটা বিগত বছরগুলোতে বলে এসেছি, মিনি চাপান 10 থেকে 12 দিনে আমরা মিনি চাপান দেব, সেই সময় আমরা নাইট্রোজেনকে ব্যবহার করব। তারপরে আবার আমরা চলে যাব মোটামুটি 20 থেকে 22 দিনে, সেই সময় আমরা অল্প পরিমাণ নাইট্রোজেন ব্যবহার করব। এবং তার পরবর্তীতে আবার চলে যাব আমরা মোটামুটি আপনার 35 থেকে 40 দিন। এটা মেনলি হিসাব হবে আপনার কাস্তর আসার ঠিক আগের মুহূর্তে। এবং এই যে হিসাবটা, এটা একই রকম হয় না, এটা ডিপেন্ড করে। প্রথম দুটো আপনার ঠিক আছে, আপনার মোটামুটি 2 থেকে 3 দিনে এবং আপনার 10 থেকে 15 দিনের মধ্যে, এইটা প্রথমটা ঠিক আছে। এবং পরের দুটো ডিপেন্ড করবে আপনার কত দিনের ধান আপনি চাষ করছেন তার উপর। তাহলে এইভাবে আমাদেরকে মোটামুটি মিনিমাম 4টি ধাপে টোটাল ইউরিয়াটাকে বা নাইট্রোজেনটাকে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে যদি আমরা একটা ধানের জীবনচক্রে দেখি, তাহলে আমরা যদি রিসার্চ ভ্যারাইটি করি, তাহলে সেক্ষেত্রে মোটামুটি আপনার 18 থেকে 20 কেজি নাইট্রোজেন প্রয়োজন পড়ে। আমরা যদি হাইব্রিড ধান করি, তাহলে সেক্ষেত্রে মোটামুটি আপনার 20 থেকে 25 কেজি নাইট্রোজেনের প্রয়োজন পড়ে। এবার বিষয় হলো, এই যে আমরা নাইট্রোজেনটা ব্যবহার করছি, এটা সবসময় একই রকম হবে তারও কোনো মানে নেই। আপনার মাটির উর্বর শক্তি ক্ষমতা, মাটির মধ্যে কি পরিমাণ নাইট্রোজেন আছে, আপনি মাটিতে কতটা পরিমাণ জৈব সার ব্যবহার করেছেন, নাইট্রোজেনের আর কি সোর্স আপনি ব্যবহার করেছেন, এই সব কিছুর উপর ডিপেন্ড করবে আপনি জমিতে কতটা পরিমাণ ইউরিয়া দেবেন। তাহলে আপনি এখানে ডিপেন্ড করবে কিন্তু সবগুলো বিষয়ের উপরে, আপনি কি পরিমাণ নাইট্রোজেন অর্থাৎ কি পরিমাণ ইউরিয়া আপনি আপনার জমিতে দেবেন। তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। এবার আসি আমরা এই যে ইউরিয়া আমরা আমাদের জমিতে কিভাবে দেওয়ার চেষ্টা করব। প্রথমত জমিতে যদি আমরা দেখি শুকনো জমি, তাহলে সেক্ষেত্রে আমরা কখনোই ইউরিয়া আমাদের জমিতে ব্যবহার করব না। এটা শুধু ধানের জন্য নয়, আপনি যে কোনো ফসলে শুকনো মাটিতে আপনি ইউরিয়া ব্যবহার করবেন না। এর ক্ষেত্রে কি হয়, এটা বাতাসের সাথে, বাতাসের বা রৌদ্রের হিটে অ্যামোনিয়াম গ্যাস হিসাবে আপনার বাতাসের সঙ্গে মিশে যায়। যদি জমিতে অধিক পরিমাণে জল থাকে বা আপনি মনে করছেন যে সামনে বৃষ্টি হবে, আর কিছু সময় পর বৃষ্টি হবে, আপনি এখন দিচ্ছেন আপনার মাটির মধ্যে ইউরিয়াটা চলে যাবে, এইটা ভেবে দিচ্ছেন, তাহলে আপনি ভুল করছেন। এক্ষেত্রে কি হয়, জমিতে যদি অধিক পরিমাণে জল থাকে আর আপনি যদি ইউরিয়াটাকে দেন, তাহলে কি হবে, সেই জলের সাথে মাটির মধ্যে লিচিং হয়ে যাবে। আর যদি বৃষ্টির আগে দেন, আপনার বৃষ্টিতে কী হচ্ছে, জমিতে অধিক পরিমাণে জল দাঁড়াচ্ছে, তাহলে কি হচ্ছে, সেই জলের সাথে মাটির মধ্যে লিচিং হচ্ছে। আর একটা কী হচ্ছে, আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, যদি জমির থেকে আপনার জমি উপচে জলটা অন্যের জমিতে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার জমিতে এই যে আপনি ইউরিয়াটা ব্যবহার করেছেন, যা কাজ আপনি দেখতে পাবেন তার থেকে ওই পাশের জমিতে আপনি বেশি কাজ দেখতে পাবেন। কেন? কারণ নাইট্রোজেন মাটির মধ্যে চলাচল করতে পারে। আমরা কি জানি, ফসফরাস মাটির মধ্যে স্থির হয়ে যায়, এটি চলাচল করতে পারে না, গাছের শিকড়কে তার কাছে যেতে হয়। কিন্তু নাইট্রোজেন জল পাওয়ার সাথে সাথে মাটির মধ্যে চলাচল করতে পারে, এই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তাই যখনই এই বৃষ্টির জল আপনার জমি ধুয়ে বা আপনার জমি উপচে পরের জমিতে যাচ্ছে বা অন্যের জমিতে যাচ্ছে, তখন কী হবে, তার সাথে নাইট্রোজেনটা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা ক্লিয়ার করতে পারলাম। আবার আর একটা ভুল কী করি, অনেকেই মনে করে যে আমরা খুব সকালে যদি আমাদের ইউরিয়া সারটা ব্যবহার করি বা বৃষ্টির পরে আমরা যদি ইউরিয়া সারটা ব্যবহার করি, তাহলে বোধহয় ভালো কাজ হবে। এক্ষেত্রে দেখা যায়, যদি গাছের পাতা ভিজা থাকে আর আপনি যদি উপর থেকে ইউরিয়া সারটাকে ছেটান, তাহলে যদি কোনো কারণবশত সেই গাছের পাতায় ইউরিয়া যে দানাটা সেটা আটকে যায় বা সেই জলের সাথে ধুয়ে আপনার নিচে নামে, তাহলে সেই গাছের পাতা পুড়ে যাবে। তাহলে এটাও একটা বড় ভুল। আমাদের ফসলের, শুধু ধান বলবো না, আমাদের ফসলের একটা ক্ষতিকারক দিক বলা যেতে পারে। তাহলে এই বিষয়গুলোকে আমাদের কিন্তু গভীরভাবে ভাবনা চিন্তা করে আমাদের সেইভাবেই আমাদের জমিতে ইউরিয়া সারটাকে ব্যবহার করতে হবে। ধানের জমিতে বিশেষ করে কোন কোন সময় ইউরিয়া সার ব্যবহার করব, কি পরিমাণে ব্যবহার করব, এটারও একটা আইডিয়া আমি কিন্তু দিয়ে দিলাম। এবং তার পাশাপাশি বলবো, এই যে ইউরিয়া বা আমরা নাইট্রোজেনের কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের সবসময় ধান গাছের, বিশেষ করে ধান গাছের কালার চার্ট পাওয়া যায়।
এখন নতুন কৃষি গবেষকরা বের করেছেন, সেই কালার চার্ট দেখে নাইট্রোজেনের প্রয়োজন আছে কি নেই সেটা দেখে আমাদের ইউরিয়াটাকে ব্যবহার করা প্রয়োজন। তো সেই বিষয়টা আমাদের কিন্তু মাথায় রেখে আমি বারবার বলছি, আপনি নাইট্রোজেনকে কখনোই একবারে ব্যবহার করবেন না, আপনি ধাপে ধাপে কম কম করে ব্যবহার করুন। এক্ষেত্রে আপনার যে নাইট্রোজেন বা ইউরিয়াটা আপনি ব্যবহার করছেন সেটা সম্পূর্ণটা গাছ নিতে পারবে, আপনার গাছ রোগমুক্ত থাকবে, আপনার গাছ সুস্থ সবল থাকবে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আর একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে ইউরিয়া সারের বা আমরা বলি যদি নাইট্রোজেন সার আমরা যখন জমিতে ব্যবহার করব, এর পাশাপাশি আমাদের অবশ্যই পটাশ সার ব্যবহার করতে হয়। সেই কারণে আমরা আগে কি জানতাম, ধানের ফসলের কথাই যদি আমরা বলি, তাহলে আমরা প্রথম চাপান যেটা দিতাম 18 থেকে 20 দিনে, এবং আপনার 35 দিনের পরে যে দ্বিতীয় চাপানটা দেওয়া হতো, সেখানে দেখবেন বলা হতো যে পটাশের সাথে ইউরিয়া বা ইউরিয়ার সাথে পটাশ আমরা বা এমওপি মিশিয়ে ব্যবহার করার কথা। কেননা যদি নাইট্রোজেনের আধিক্য দেখা যায় বা বিষক্রিয়তা তৈরি হয়, সেক্ষেত্রে এই পটাশ সেটাকে কাটিয়ে দেয়। তো যদিও বা এখন সেই নিয়মটাকে চেঞ্জ হয়েছে, কিন্তু অবশ্যই আপনি যে কোনো ফসলে প্রয়োজন অনুসারে যখন ব্যবহার করছেন ঠিক আছে। যখন আপনি বেশাল তৈরি করছেন বা আপনি চাপান দিচ্ছেন, ধানের ক্ষেত্রে আমরা দুটো সময়কে ছেড়ে দিচ্ছি। একটা হচ্ছে আপনার যেটা বললাম মিনি চাপান 10 থেকে 12 দিন বা 15 দিনের মধ্যে, এবং একটি হচ্ছে 2 থেকে 3 দিন। এই সময় আমরা শুধুমাত্র ইউরিয়া সারটা ব্যবহার করব। এর সাথে আরও অন্যান্য আমরা ব্যবহার করব, সেই বিষয় নিয়ে আলাদা আমরা ভিডিও তৈরি করব। তো আশা করি এই ধান চাষে ইউরিয়া সারের ব্যবহার বা অন্যান্য যে কোনো চাষের ক্ষেত্রে আমরা ইউরিয়া সারের ব্যবহার নিয়ে যে ভুলগুলো করে থাকে, সেই ভুলগুলো সম্পর্কে কিছুটা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। নমস্কার।